বিছানা ভর্তি খেলনা আর ছোট ছোট জামা কাপড়ের দিকে বিস্ময়ভরা লেচনে তাকিয়ে আছে তোপা। আশ্চর্য হওয়ার প্রধান কারণ হচ্ছে সবগুলো খেলনা জামা দুটো করে রয়েছে। একই রঙের কয়েক জোড়া জুতোও উকি দিচ্ছে ভিড়ের মাঝে। সিঁদুর লাল রঙা জোড়া জুতো তোপা হাতে তুলে নিল। মখমল কাপড়ের তৈরি, লাইটের আলোয় কাপড়ের উপরিভাগ ঝিকিমিকি করছে। আলতো হাতে ধরে সম্মুখে তাকালো তোপা। সিজান, পৃথা, প্রান্ত মুচকি হেসে তাকিয়ে আছে তার পানে। তোপা পৃথার দিকে তাকিয়ে বলল, কুটনামি করতে শিখেছিস আজকাল? পৃথা চোখ ছোট ছোট করে তাকালো। বলল, কি কুটনামি করেছি আমি? তুই আমাকে এই অপবাদ দিতে পারিস না। তোপা শক্ত গলায় বলল, আমি তোকে বলেছিলাম সবাইকে টুইন বেবির কথা বলে বেড়াতে। বেয়াদব মহিলা। আর কাকে কাকে জানিয়েছিস? পলককে বলেছিস? পৃথা কিছু বলার আগেই প্রান্ত বলল, তুই আমাদের থেকে লুকিয়ে রাখতে বলেছিলি? তোপা মিয়ে গেল, নরম গলায় বলল, তা নয় ভাইয়া, আমি নিজে বলতে চেয়েছিলাম। সারপ্রাইজড হতো না ব্যাপারটা? প্রান্ত হাসল, বলল, আমরা যে তোকে সারপ্রাইজ দিলাম ভালো লাগলো না? আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তোর জন্য। কিছুক্ষণের অপেক্ষা। তোপা বাচ্চাদের মতো বায়না করে বলল, কি সারপ্রাইজ ভাইয়া বলো না? প্রান্ত ঠোঁট প্রসারিত করে হাসল। তোপার মাথায় হাত বুলিয়ে বলল, আমার বাচ্চাটার বাচ্চা হবে, তাও আবার দুটো। আমার স্বপ্ন লাগছে রে আপনি। তোপা স্নেহাবিষ্ট হয়ে পড়ল, পেটের উপর এক হাত ছুঁয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমারও স্বপ্নই লাগে ভাইয়া। মনে হয় এই বুঝি ঘুম ভেঙে যাবে, আবার সব অন্ধকারে মিলিয়ে যাবে। কিন্তু জানো ভাইয়া, গত কয়েক মাস ধরে স্বপ্নটা বিরতিহীনভাবে চলছেই। এই স্বপ্ন আর কখনো ভাঙবার নয়, তাই না ভাইয়া? প্রান্ত বুঝতে পারল মেয়েটা ইমোশনাল হয়ে পড়ছে। অতীত নিয়ে এখনো হয়তো মনের ভেতর ভতারা চিহ্ন রয়ে গেছে। এটাই বাস্তব, এটাই নিয়তি। দুঃখের পর তো সুখের সূর্যোদয় হয়। তোর জীবনে দুঃখের সময়গুলো শেষ হয়ে সুখের সূর্যোদয় হয়ে গেছে। আর কোনো দুঃখ তোকে ছুতে পারবে না। আল্লাহ চাইলে এবার থেকে সব ভালোই হবে, ইনশাআল্লাহ। বেলা বাড়তেই পলকের শুনশান নির্বতায় ঘেরা বিলাসবহুল ফ্ল্যাটটি পরিণত হল উৎসবমুখর পরিবেশে। একা থাকা তোপার সঙ্গ দিতে এলো আয়েশা, হাজেরা বেগম ও মোর্শেদুল হক। তোপার খুশিতে মতারা চিহ্ন রে যাই অবস্থা। মামাকে পেলে তোপা এমনিতেই পৃথিবী পাওয়ার আনন্দ হয়। কিন্তু আজ সেই আনন্দের মাত্রা বেড়ে গেল শতগুণ। কারণটা হাজেরা বেগম। তিনি এসেছেন একজন মা হয়ে, কড়া চোখের মামি হয়ে নয়, যিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত, অনুশোচনায় ভুগছেন বহুদিন ধরে। হাজেরা বেগম খালি হাতে আসেননি, নিয়ে এসেছেন তোপার প্রিয় কিছু খাবার। তার মধ্যে অন্যতম আমড়ার আচার, ভাজা চিংড়ি, শুটকি গুঁড়ো এবং ঢ্যাপের নাড়ু। তোপা নাড়ু দেখে মামির দিকে তাকিয়ে বলল, আমার জন্য? হাজেরা বেগম মাথা নাড়িয়ে সায় জানালেন। তোপা বিনা দ্বিধায় মুখে পুরে নিল, তৃপ্তির হাসি ফুটিয়ে তুলল ঠোঁটের কোণে। মামি, তুমি এই নাড়ুটা কি যে ভালো বানাও না! ঠিক আগের মতোই, ছোটবেলার স্বাদ এখনও মুখে লেগেছিল। এত বছর পর সেই স্বাদ পুনরায় ফিরে পাচ্ছি। কিন্তু এখন তুমি এসব কোথায় পেলে মামি? অনেক বছর ধরে তো বানাও না, হঠাৎ বানালে? হাজেরা বেগম কিছু বলার আগেই সিজান বলল, তোর জন্য বানিয়েছে। জানিস কত কষ্ট করে ঢ্যাপের চাল জোগাড় করতে হয়েছে আমাকে। আজকাল কি এসব পাওয়া যায়? তারপর ভেজে নাড়ু বানিয়ে নিয়ে এসেছে। জানিস আমাকে একটা ছুতে পর্যন্ত দেয়নি। তোপা অবাক হল না। হাজেরা বেগমের চোখমুখ বলে দিচ্ছে তিনি অনুতপ্ত নিজের ব্যবহারের জন্য। শুধু কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো মামির পানে। হাজেরা বেগম বললেন, ছোটবেলায় আর খেতে পারতিস কোথায়? আমি তো তোকে দেইনি খেতে। কি করে এত পাষণ্ড ছিলাম আমি! একরত্তি মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করেছি আমি। কেবল নিজের ছেলেকে বসিয়ে বসিয়ে খাইয়েছি। তোর এত পছন্দের জেনেও তোকে ছুতেও দেইনি একটুখানি। তোপা খাওয়া বন্ধ করে ফেলল, ছলছল চোখে তাকিয়ে রইল। হাজেরা বেগমের হাত ধরে বলল, অতীতটা ভুলে যাও না মামি। দেখো বর্তমান কত সুন্দর। কালো অতীত ভুলে না গেলে তো আমরা বাঁচতে পারব না। আর নাড়ুর কথা বলছো তো? তুমি না দিলেও ভাই লুকিয়ে লুকিয়ে দিয়ে আসতো আমার ঘরে। চুপি চুপি আমিও খেয়ে নিতাম। কখনো লুকিয়ে বয়াম থেকে নিয়ে দিত, আবার কখনো নিজের ভাগ থেকে দিত। হাজেরা বেগম ছেলের দিকে তাকালেন। নিজের নারীছেড়া ধন, তারই পেট থেকে জন্মেছে, অথচ সে কতটা মায়া দিয়ে ভরা, কতটা দায়িত্বশীল ছোটবেলা থেকে। অথচ তিনি চোখে পর্দা লাগিয়ে বসেছিলেন। শুধু মামুনের দোষ দিয়ে লাভ নেই, তার নিজেরও দোষ কিছু কম না।
সেটা তিনি বোঝেন। তোপা নেহাতি ভালো মেয়ে, তাই তাকে কাছে ঘেঁষতে দিচ্ছে। তোপা পুনরায় বলল, আমার এই দুটো ভাই আমার জীবনে মহামূল্যবান মামি। দুজনেই বুক দিয়ে আগলে রেখেছে আমাকে, নয়তো কবেই ভেসে যেতাম। আমি তোমাকে মাত্রারিক্ত ভালোবাসি পলক। ঠিক যতটা ভালবাসলে তোমাতে বিলীন হওয়া যায়, ঠিক যতটা ভালবাসলে তোমাতে নিঃশেষ হওয়া যায়। মেসেজটা সেন্ড করে তোপা চোখ বন্ধ করে রইল। বাসা ভর্তি আপন মানুষ পেয়ে তোপার মনটা আপ্লুত হয়। সেই সাথে ইচ্ছে হলো পলককে খুব করে ভালোবাসার। সেই মানুষটার জন্যই আজ এত ভালোবাসা এসে জুটেছে ওর 4 আঙুল কপালে। নয়তো কিছুদিন আগেই সে এই সুখগুলোকে কেবল মরীচিকাই ভাবত। পলক আসার পরেই না পাল্টে গেল জীবনের অধ্যায়। ভয়ঙ্কর ম্যাথমেটিক্যাল টার্মের পর এলো প্রেমের রসায়ন। পলক ফোন হাতেই বসেছিল। ফোন হাতে তার মনটাও আকুপাকু করছিল একটু কথা বলার তৃষ্ণায়। মেসেজ দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম তার কৃষ্ণময়ী তাকে ভালোবাসি বলেছে, সেটাও আবার নাম বলে তুমি সম্বোধনে। অনতিবিলম্বে প্রিয় নাম্বারটা ডায়াল করল। এপার থেকেও তোপার বিলম্ব হল না ফোন কলটা গ্রহণ করতে। পলক ধীর গলায় বলল, মেসেজে কি লিখেছ? তোপা নমনীয় গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি পলক। ঠিক যতটা ভালবাসলে তোমাতে বিলীন হওয়া যায়, ঠিক যতটা ভালবাসলে তোমাতে নিঃশেষ হওয়া যায়। পলক চকিতে বলল, তুমি সত্যি সত্যি তুমি সম্বোধনে কথা বলছো আমার সাথে? কেন, আপনি কি ভেবেছিলেন সারাজীবন আপনি করে বলবো? তুমি বলাতে খারাপ লাগছে? পলক ঠোঁট বাঁকিয়ে হাসল, তুমি যাই বলো তাতেই আমি সুখ খুঁজে পাই কৃষ্ণময়ী। যেই মানুষটাই আমার, যার প্রতিটা স্পন্দনে আমি, তার সম্বোধনে কি আসে যায়? তুমি আমার সাথে কথা বললেই হলো। আপনি, তুমি, তুই কোনো ব্যাপার না। তোপা ঈষৎ হেসে বলল, আচ্ছা, তাহলে তুই করেও বলা যায়? পলক শব্দ করে হেসে বলল, আই ডোন্ট মাইন্ড। তোপা প্রসঙ্গ পাল্টে বলল, শুনুন না, আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। মাখো মাখো ভালবাসায় মাখামাখি করতে ইচ্ছে করছে। পলক মৃদু হেসে বলল, হঠাৎ আমার বউ এত রোমান্টিক হয়ে গেল কি করে? আগে তো ধরতে গেলেই পালাতে। কি হয়েছে বলো তো? সবই কি আমার বাচ্চাদের কামাল? তোপা চমকাল, বাচ্চাদের মানে কি? পলক কি তবে জেনে গেল? বিস্মিত গলায় বলল, বাচ্চাদের মানে কি? বলুন বাচ্চার জন্য কিছুই না, আমার আপনার জন্য প্রেম প্রেম পাচ্ছে পলক। একটু জড়িয়ে নিন না প্লিজ। অনেক দিন আপনার ঘ্রাণ পাই না, হৃদয়টা তপ্ত মরুভূমি মনে হচ্ছে। পলক মলিন কণ্ঠে বলল, কেন পাগল করছো আমাকে? আমি তো পারছি না তোমাকে আষ্টেপিষ্টে বেঁধে নিতে হাতে। তোমার উষ্ণতা ধারণ করতে পারছি না এই বক্ষস্থলে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, চিনচিনে ব্যথাও হচ্ছে। আমি কি হার্ট অ্যাটাক করব কৃষ্ণময়ী? কেন এই যন্ত্রণা? এটা কি তোমার বিরহের তীব্র বিষাদময় অনুভূতির সাক্ষ্য? তোপা মিয়ে গেল, কণ্ঠনালীর গোড়ায় এসে আটকে রইল না বলা বহু প্রেমালাপন। বক্ষস্থলে বয়ে গেল হিম শীতল সমীরণ। অন্তরিক্ষের ন্যায় বিশালতায় ঘেরা হৃদয়টা সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ, শুধু একজনের ভালোবাসার অনুভূতির গণ্ডিতে। চোখ বন্ধ করে কল্পনায় তোমার পলককে সাজাও তুমি কৃষ্ণময়ী। অনুভব করো, দেখতে পাবে। ভিডিও কলে তো আসবে না, না নিজে দেখবে আর না আমাকে দেখতে দেবে। পলকের গম্ভীর কণ্ঠে সহসা কথাগুলো শুনে তোপা মৃদু কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল। আপনাকে দেখতে হলে চোখ বন্ধ করতে হয় না, আমার রুমে ঢুকলেই দেখতে পাই আমি। পলক ভাবুক হল, বলল, তোমার রুম? তুমি কোথায়? তাজমহলে না? তোপার কণ্ঠটা এবার কঠিন শোনাল। কেন তাজমহল কি আমার নয়? আমি কি অতিথি এখানে? যে মানুষটার পা থেকে মাথা অবধি আমার, যার শরীরের রক্ত, মাংস, অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা, দমনী, অস্থিমজ্জা সব আমার, তার ফ্ল্যাটের একটা রুমও আমার বলতে পারবো না? পলক ঘাবড়ে গিয়ে বলল, রাগো কেন? আগে তো কখনো বলনি এভাবে। তাই হজম করতে পারছি না। একটু তো রয়েস হয়ে অ্যাটাক দাও। কি হয়েছে বলো তো তোমার? তোপা দুদণ্ড জিরিয়ে নিল, গভীর স্বরে বলল, আমার তোমাতে পিষ্ট হতে ইচ্ছে করছে তো। পলক কণ্ঠে আকুলতা মিশিয়ে বলল, আর মাত্র কিছুদিন শোনা, তারপর আর কাজ ছাড়া করব না। একদম হৃদয়ের মণিকোঠায় লুকিয়ে রাখব। একটু ধৈর্য রাখো, আমি ফিরব খুব শিগগিরই। তোপা মৃদুস্বরে বলল, সেই সুমধুর দিনের অপেক্ষায়। আতিথেয়তা শেষে সবাইকে বিদায় জানালো তোপা। কেবল রয়ে গেল হাজেরা বেগম। দুদিন থাকবেন তিনি প্রান্ত মায়ের সাথে নিজের বাড়ি এবং পৃথা সিজানো মোর্শেদুল হকের সাথে শ্বশুর বাড়ি চলে গেছে।
হাজেরা বেগম একা তোপাকে সঙ্গ দিতে দুদিনের সময় নিয়েছেন। পুনরায় নির্বতায় ছেয়ে গেল ফ্ল্যাটের ভেতরের পরিবেশ। হাজেরা বেগম মাগরিবের নামাজের পর একটু শুয়েছেন। শরীরটা তারও ঠিক নেই, তবুও একা এতিম মেয়েটির একাকিত্ব ঘুচাতে রয়ে গেলেন। একসময় করা পাপের প্রায়শ্চিত্ত করতে চান তিনি এভাবেই, তোপার সঙ্গ দিয়ে, তাকে ভালো রেখে। তেল হাতে বিছানার উপর বসে দেয়ালে টাঙানো বিশালাকৃতির ছবিটির দিকে তাকিয়ে আছে তোপা। ছবিটির ব্যক্তি পলক হলেও মালিক তোপা। সাদা পাঞ্জাবি পরিহিত পলক সদা হাসোজ্জ্বল মুখে তাকিয়ে আছে সামনের দিকে। ঠোঁটের সাথে সাথে হাসছে তার চোখও। সামনের কোনো মানুষ অথবা দৃশ্যের দিকে তাকিয়ে অমায়িক এই হাস্যোজ্জ্বল ছবিটি ক্যামেরাবন্দি করেছে প্রান্ত। তোপা আসার মাসখানেক আগের আলেখ্য এটা। ভার্সিটির কোনো এক অনুষ্ঠানে দুবন্ধু একত্রিত হয়েছিল। তখনই সুযোগ বুঝে এই মোক্ষম কাজটা করে ফেলেছে প্রান্ত। তোপা পলকের ফেসবুক ওয়াল থেকে সংগ্রহ করেছে ছবিটা। পলক সিঙ্গাপুর যাওয়ার কয়েকদিন পর সিজানকে দিয়ে বাঁধিয়ে আনিয়েছে ছবিটা। উদ্দেশ্য সারাক্ষণ চোখের সামনে পলকের মুখাবয়ব উপস্থিত রাখা। উঠতে বসতে সবসময় পলকের সুশ্রী মুখটা চোখের মণিতে ফুটে ওঠা। শুধু উঠতে বসতে নয়, তোপা শুয়ে থেকেও স্পষ্ট দেখতে পায় দেয়ালে সেটে দেওয়া ছবিটি। বোধ হয় তখন আরও ভালো করে দেখা যায়। হাজেরা বেগম তোপাকে তেল হাতে বসে থাকতে দেখে পাশে বসলেন। মলিন কণ্ঠে শুধালেন, আমি দিয়ে দেব? তোপা খুশি হল ভীষণ। ইচ্ছে করছিল না এখন এই চুলের ঝক্কি সামলাতে, কিন্তু না সামলেও উপায় নেই। এমনিতেই চুলের যত্নে অভাব হচ্ছে, তেলটুকুও না দিলে তো নষ্ট হয়ে যাবে। তাই নিজের উপর জোর খাটিয়ে হলেও চেষ্টা করে যত্নে রাখার। পলকের পছন্দ যে, শুধু পছন্দ নয়, মারাত্মক পছন্দ। ভালবাসাটা তো চুলের ওপরই প্রথম এসেছিল। পলকের ভাবনায় মশগুল তোপা টেরি পেল না কখন চুলে তেল দেয়া শেষে লম্বা বিনুনি পাকিয়েছেন হাজেরা বেগম। বুঝতে পারল তখন যখন হাজেরা বেগম চিরুনি দেখিয়ে বললেন, চুল পড়ছে তো, যত্ন নিচ্ছিস না? সারাক্ষণ কি এত ভাবিস? তোপা চকিতে তাকাল, কিছু বলল না। আবার মশগুল হল আকাশ কুসুম ভাবনায়, যেন তাকে দায়িত্ব দেয়া হয়েছে সবার ভাবনা ভেবে দেওয়ার। বাস্তব ভুলে তাইতো সে মত্ত নিজের ব্যক্তিগত মানুষটার ভাবনায়। রায়হান তাজওয়ার শারীরিকভাবে বেশ খানিকটা সুস্থতা অনুভব করছেন আজকাল। মনটা তো তার বরাবরই সুস্থ, যদিও শরীরের অসুস্থতায় মনটাও খানিকটা আক্রান্ত হয়েছিল। তবে তা কেটে গেছে কিছুকাল আগেই। এখন কেবল শারীরিক সুস্থতায় আরেক ধাপ উন্নতি বাকি, তবেই ফিরে যেতে পারবেন নিজ মাতৃভূমিতে। মনটা দেশের জন্য উচাটন করে আজকাল, কিন্তু সে জানেন না তার থেকে অধীর আগ্রহে দিন গুনছে পলক। তীব্র উৎকণ্ঠা নিয়ে দিনাতিপাত করছে সে, চাইছে সময়ের চাকা আলোর গতিতে ঘুরিয়ে দিতে। কিন্তু সময় যে নিজ গতিতে চলে, এই অমোঘ সত্যটা তো অস্বীকার করার উপায় নেই। আর না আছে তা উপেক্ষা করার ক্ষমতা। সায়ান্নের প্রথম প্রহর, তেজস্বী সূর্য নিজের আধিপত্য বিস্তার শেষে পলায়মান অন্তরিক্ষ থেকে। মৃদু আলোয় ধরণীর বুকে মায়ারাজ্যের আবির্ভাব। আবছা আলোয় অস্পষ্ট দুহাত সামনের বস্তুও, কিন্তু তোপার নিবাস কৃত্রিম রোশনাইয়ে ভরপুর। 240 ভোল্টের একটি এলইডি বাল্ব সার্বক্ষণিক জ্যোতির ব্যবস্থা করছে তোপার ছোট্ট আলোয়। কেটে গেছে বেশ কিছু দিন। তোপার প্রেগন্যান্সির 5 মাস সম্পূর্ণ হয়েছে। 6 মাসের 2-3 দিন চলছে। ড্রেসিং টেবিলের বিশালাকা আরশিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজের পরিবর্তনীয় রূপ। বেশ খানিকটা উন্নতি হয়েছে শরীরের। গাল দুটো আগের তুলনায় ফুলে গেছে। শরীরটাও আগের মতো নেই, বেশ মুটিয়ে গেছে সে। তবে নিজেকে খারাপ লাগছে না এই নতুন রূপে। পিঠ জুড়ে খোলা চুলে নিজেকে নতুন করে আবিষ্কার করছে তোপা। পেটের উপর 2 হাত রেখে নজর দিল আরশিতে। পেটের জায়গাটায় 3 পিস ছেড়েছে মাসখানেক আগে। এখন পরনে ঢিলেঢালা গোল জামা। উঁচু পেটের দিকে তাকিয়ে লাজুক হাসল তোপা। মোলায়েম হাত বুলিয়ে বলল, কবে আসবি সোনা? মা তোদের অপেক্ষায় তো। তোরা কিন্তু একদম তোদের বাবার মতো হবি। মনে থাকবে, দেখতে, ব্যবহারে সব দিকে। জানিস তো তোদের বাবা একজন সুপারম্যান। সবকিছু ম্যাজিকের মতো ঠিক করে দেওয়ার ক্ষমতা আছে তার। তোরা তো এখনও কাছেই পেলি না বাবাকে। আসলে বকে দিবি কেমন? আমি তো বকা দিতে পারি না। ভালোবাসি যে। দেখিস বেশি বকিস না যেন। মা তাহলে ভীষণ কষ্ট পাব। আচ্ছা সোনা, তোরা কি বাবাকে বেশি ভালবাসবি না মাকে? মাকে বেশি ভালবাসিস কেমন? বাবাকেও ভালবাসবি, কিন্তু কম কম। এই যে তোদের ছেড়ে, আমাকে ছেড়ে কত দূরে আছে তার শাস্তি দিতে হবে না? আগে পানিশমেন্ট দিবি, তারপর ভীষণ ভীষণ ভালবাসবি। দেখেছিস তোদের বাবা কত ভাগ্যবান।
আমরা তিনজনে তাকে কত ভালোবাসি। অবশ্য এদিক থেকে আমরা আরও বেশি ভাগ্যবান আর ভাগ্যবতী। সে আমাদের আরও বেশি ভালোবাসে। একবার তোদের বাবার সান্নিধ্যে এলে তখন বুঝতে পারবি কার ঔরস্য তোরা। ভালবাসায় ভরিয়ে দেবে তোদের ছোট্ট দরিয়া। বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যার আধারে নিমগ্ন পরিবেশ অবলোকন করছে তোপা। আজকাল শরীরটা ভীষণ ভারী থেকে তার। মনটাও ভারী লাগছে, উচাটন করছে। পলককে ফোনে পাচ্ছে না সকাল থেকে। এখন দিবসের প্রাতঃকাল, তবুও কোনো সন্ধান নেই পলকের। দূরের রাস্তার মিটিমিটি আলোর ছটা দেখতে দেখতে পেটে হাত রেখে মলিন কণ্ঠে শুধালো, আমার খুব চিন্তা হচ্ছে রে সোনা। তোরা কি জানিস তোদের বাবা কোথায়? ভালো আছে তো সে? বল না বাবা, তোদের বাবা সুস্থ আছে তো? উত্তর আসে না পেটের ভেতর থেকে। কিন্তু তোপা অনুভব করতে চেষ্টা করে। কেউ বলছে উচ্চস্বরে, আমাদের বাবা ভালো আছে। তুমি চিন্তা করো না মা, বাবা ঠিক ফিরে আসবে। তোপা আনমনে মৃদু হাসল। চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ল কিছু মুক্তকণা। পেটের উপর থেকে হাত সরিয়ে রেলিংয়ে ভর করে দাঁড়াল। একটানা 10 মিনিট দাঁড়াতে পারে না আজকাল। শরীরে কুলোয় না, পা দুটো ভেঙে আসতে চায়। কিছুকাল অতিবাহিত হল বারান্দায়। আবছা আলোর অস্পষ্ট পরিবেশ নিমজ্জিত হল ঘন কৃষ্ণ আধারে। এহেন সময় কর্কশ শব্দে বেজে উঠল ডোরবেল। তোপা বিরক্ত হল। শব্দটা কর্কশ না হলেও তোপার কানে তা কর্কশই ঠেকল। আজ সবই বিরক্ত লাগছে তার। ধীর পায়ে দরজার নিকটে গেল সে। ততক্ষণে শব্দটা আরও দুবার বেজে উঠল। তোপার বিরক্তি ভাবটা সপ্তম আসমানে পৌঁছে গেছে। দরজা খুলে কিছু তিক্ত কথা শুনিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলল অতি দ্রুত। কিন্তু হায়, দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখাবয়ব দর্শন করে মুখ ভুলে গেল কথা বলতে। চোখ ভুলে গেল পলক ফেলতে। শরীরটাও বুঝি ভুলে গেল নড়াচড়া করতে। মস্তিষ্ক অচল হয়ে পড়ল। কেবল জাগ্রত রইল মনটা। সাদা শার্ট পরিহিত পলক তাজোয়ার বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তোপার মুখের দিকে। অতঃপর সগৌরবে উঁচু হয়ে থাকা পেটের দিকে, যেখানটা আগলে ধরে আছে তোপার বাম হাত। মাত্র কিছু মাস আগে রেখে যাওয়া ছিমছাম চিকন মেয়েটি আজ পরিপূর্ণ নারী, যার নারীত্বের বড়াই হিসেবে দেখিয়ে যাচ্ছে সযত্নে ধরে রাখা পেট। পলক পলক ফেলল না, তাকিয়ে রইল শুধু। কাটল কিছু প্রহর এভাবেই। তোপা দুপা এগিয়ে গেল। স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তার। দ্বিধা কাটাতে সজোরে চিমটি বসিয়ে দিল পলকের হাতে। পলক হঠাৎ আক্রমণে লাফিয়ে উঠল। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? এত জোরে কেউ চিমটি দেয়? তোপা খিলখিলিয়ে হেসে উঠল। পরক্ষণেই কিঞ্চিত অভিমান ভর করল মনের কোণে। নিঃশব্দে পিছু ফিরে চলে গেল নিজের জায়গায়। পলক দরজা বন্ধ করে তোপার পিছু পিছু বারান্দা এল। বুঝতে পারল তার অভিমানিনী অভিমান করেছে। পেছনে দাঁড়িয়ে নরম গলায় বলল, আমার বাচ্চাটা আমার জন্য কাঁদছে কৃষ্ণময়ী। ও ওর বাবাকে জড়িয়ে ধরতে চাইছে। তোপা পেছনে ঘুরে দাঁড়াল। পলকের চোখে চোখ রেখে বলল, আচ্ছা, তা কি বলছে শুনি? পলক তোপার চোখের দিকে তাকিয়ে দেখল অভিমানের পরিবর্তে চোখে ফুটে উঠেছে শিশুসুলভ চাহনি। বলছে, বাবা আমাকে জড়িয়ে ধরো, আমি তোমার গায়ের গন্ধ নেব। মা তো পচা, আমার ভালো বাবাটাকে জড়িয়ে ধরতে চাই। তোপা হাসল। চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট। সারাদিনের বিরক্তির আভাস এখন আর পাচ্ছে না তোপা। এখন খুশির জোয়ারে ভাসছে সে। আপনি মিথ্যে বলছেন পলক, আপনি শুনতে পাননি। ওরা এভাবে কথা বলে না। ওরা বলতো, আমাদের জড়িয়ে ধরো, আমরা গায়ের গন্ধ নেব। ওরা কখনো আমি বা আমার বলে না, ওরা আমরা বা আমাদের বলে। পলক দিশেহারা বোধ করল। বিস্মিত নয়নে তাকিয়ে রইল। তোপা লাজুক হেসে বলল, কিছু বুঝতে পারলেন? পলক কিছু বলল না, কেবল তাকিয়ে রইল। তোপাও ফেলল না চোখের পলক। কিঞ্চিত সময় পর পলক কাপা কাপা গলায় বলল, আমার দুকোল ভরে ওরা আসবে? আমি বিশ্বাস করতে পারছি না কৃষ্ণময়ী। আমার ছোট্ট কৃষ্ণময়ী আমার দুটো সন্তান তার গর্ভে লালন করছে। তোপা মৃদু হেসে মাথা নিচু করে ফেলল। এক পা এগিয়ে হাতের বাঁধনে বেঁধে ফেলল নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরুষকে। এতদিনের তৃষ্ণার্ত খরাম মরুভূমিতে নিঝুম বৃষ্টি হল যেন। পলক আলতো হাতে বেরি পরিয়ে দিল তোপার পিরজুড়ে। খোলা চুলের গভীরে মুখ ডুবিয়ে এতদিনের ধরে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দিল। মনে হল সে হয়তো বাঁচতে শিখল নতুন করে। রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেল কৃষ্ণময়ীর মাতাল করা ঘ্রাণ। তোপা পলকের বুকে নাক ঘষতে ঘষতে বলল, আপনি খুব খারাপ। পলক চোখ বন্ধ করেই বলল, আচ্ছা, তাহলে শাস্তি দাও এই খারাপ লোকটাকে। তোপা পলককে ছেড়ে দিল বলল,
দেব তো, এই যে ছেড়ে দিলাম, আর আমার বাচ্চাদের এবং আমাকে কাউকেই জড়িয়ে ধরার সাহস করবেন না। পলক ভ্রু কুঁচকে ফেলল, চোখ ছোট ছোট করে তাকালো। বাচ্চা কার? আমার। তোপা দ্বিধাহীন উত্তর। আর তুমি কার? তোপা থতমত খেল, ভ্রুকুটি করে বলল, আমি যার হই না কেন, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে আপনি আমাদের সারাদিন চিন্তায় রেখেছেন। তার শাস্তিস্বরূপ আমরা অনশনে নামব, যাতে আপনি আমাদের কাছে না আসেন। পলক মৃদু হেসে বলল, আচ্ছা, তাহলে একটু আগে কেন জড়িয়ে ধরলে? তখন আমাদের জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল তাই ধরেছি। আমরা ধরতে পারব, কিন্তু আপনি না। পলক অবাক হয়ে বলল, নিজের বেলা 16 আনা আমার বেলায় 4 আনাও নয়? তোপা কঠিন গলায় বলল, শাস্তি আপনার চলছে আমাদের নয়, তাই না বল সোনা? শেষের কথাটা পেটের উপর হাত রেখে বলল তোপা। পলক মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তোপার মুখাবয়বে মামা ব্যাপারটা স্পষ্ট দেখতে পাচ্ছে পলক। স্নেহময়ী লাগছে। নির্নিমেষ চেয়ে রইল কিছুক্ষণ। কিতকাল পর ঘন হয়ে আসা গলায় টেনে টেনে বলল, আমি আমার বাবুদের একটুখানি আদর করব বউ, জাস্ট এতটুকু প্লিজ। তোপা অপলক চেয়ে থেকে মাথা নাড়াল। অনুমতি পেয়ে পলক নষ্ট করল না একটা সেকেন্ড পরিমাণ সময়ও। হাতে কোমর আঁকড়ে জড়িয়ে ধরল তোপার উঁচু হয়ে থাকা পেট। একের পর এক চুমুতে ভরিয়ে দিল। অনেকটা সময় কান লাগিয়ে বসে রইল। গাল ঘষে দিল। তোপা পলকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি রুমে যাব, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। পলক চোখ মেলে তাকাল, হাতে চোখ কচলে বলল, আগে বলবে তো, চলো। এক মুহূর্তের অপেক্ষা না করে তোপাকে সাবধানে কোলে তুলে নিল। তোপা অবাক হল না, তবে খামচে ধরল পলকের শার্ট, আঁকড়ে ধরল গলা। অপলক চেয়ে থেকে মুখ উঁচিয়ে যত্ন করে কেটে রাখা খোঁচা খোঁচা দাড়ির উপর ঠোঁট ছোঁয়াল। পলক ঠোঁট কামড়ে হাসল। তোপা লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেলল প্রশস্ত বুকে। বিছানায় বসিয়ে পলক আবারও তোপার পেটে মুখ গুজে পড়ে রইল। তোপা মৃদু স্বরে শুধাল, আপনি কাঁদছেন? পলক থেকে থেকে কেঁপে উঠছে। মুখ না দেখলেও তোপা স্পষ্ট বুঝতে পারছে পলক কাঁদছে। কথা শুনেও পলক মুখ তুলল না। তোপা কণ্ঠে আকুলতা মিশিয়ে বলল, আমার কিন্তু কান্না পাচ্ছে এবার। আমি শুরু করলে কিন্তু থামাতে পারবেন না। কাঁদতে কাঁদতে যদি আমার বাচ্চারা ছিচকাদুনে হয় তাহলে আপনার খবর আছে। অফিস বাদ দিয়ে ওদের সামলাতে হবে। তখন কিন্তু আমার দোষ দেবেন না যেন। পলক উঠে বসল। তোপা ওড়নার কোণে চোখ মুছে দিয়ে দুচোখের পাতায় চুমু দিয়ে বলল, এই চোখ শুধু বেসামাল তাকিয়ে আমায় লজ্জায় ফেলার জন্য। এ চোখ শুধু ভরসা দেওয়ার জন্য। চোখের ইশারায় বোঝানোর জন্য আমি আছি। কিচ্ছু হবে না। এ চোখ শুধু প্রেম শেখানোর জন্য। এ চোখ জন্য জল ফেলার জন্য নয়। হোক সেটা দুঃখে, সুখে, ভালো লাগায় বা ভালবাসায়। আমি কিন্তু সহ্য করব না। পলক নির্নিমেষ তাকিয়ে রইল। সামান্য মেদযুক্ত গালে তোপার মুখটা আগের থেকেও বেশি মায়াবী লাগছে। পলক ঘন হয়ে আসা হাস্কি গলায় বলল, বউ তোমাকে না ভীষণ আদর আদর লাগছে। ইচ্ছে করছে প্রাণ উজাড় করে ভালোবাসি। তোপা লাজুক হেসে বলল, আমি কি বারণ করেছি নাকি? একটুখানি ছোঁয়ার জন্য এ মনটাও তো বহু যুগ ধরে তৃষ্ণার্ত। পলক মৃদু হাসল, একটু ঘনিষ্ঠ হয়ে নরম গলায় বলল, আমার যে ভয় করে, মনে হয় ছুঁয়ে দিলেই তুমি ব্যথা পাবে। নরম মাখনের মতো শরীরটা গলে যাবে নিমিষেই। কি করে ছুঁই? তোপা খিলখিলিয়ে হেসে উঠল। মুহূর্তেই রিনরিনে হাসির শব্দে ভরে উঠল সুখী দম্পতির ছোট্ট নিবাস। পলক প্রাণোচ্ছল হাসিটুকুর সুধা পান করতে করতে বলল, আমার বউটা সারাজীবন এভাবেই হাসতে থাকুক। তোপা হাসি থামাল, তবে ঠোঁটের কোণে ফুটে রইল তা বহুক্ষণ। হাতটা পলকের হাতের গভীরে গলিয়ে দিয়ে বলল, আমার বরটা সারাজীবন এভাবেই আমাকে ভালোবাসতে থাকুক। পলক ধরে রাখা হাতটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আল্লাহ আমাকে তৌফিক দিক, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন আমি এভাবেই আমার কৃষ্ণময়ীর জীবনটা ভালবাসায় ভরিয়ে দিতে পারি। হাসি খুশিতে মাতিয়ে রাখতে পারি। আদরে আহ্লাদে বুকে জড়িয়ে রাখতে পারি। আরাম কেদারায় বসে পায়েল তাজওয়ার ভাবনায় নিমগ্ন হয়েছেন। তার ভাবনার এক এবং একমাত্র কারণ পলক তাজওয়ার। সিঙ্গাপুর থেকে ফিরে যন্ত্রের মতো বাড়ির পরিবেশ সামলে হন্যে হয়ে বেরিয়ে গেছে সে। রায়হান তাজওয়ার এখন সম্পূর্ণ সুস্থই বলা যায়। তাকে বাড়িতে ছেড়ে কোনো সমস্যা হচ্ছে কিনা জেনে ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে গেল। সজলকে দিয়ে বাজারও পাঠিয়ে দিল, কিন্তু নিজে লাপাত্তা। সেই যে গেল ঘড়ির কাঁটা রাত 11টায় পৌঁছালেও তার কোনো খবর নেই। 5 মিনিট আগে জানালো তিনি আসবে না। পায়েল তাজওয়ার কপালে ভাঁজ ফেলে কিছুক্ষণ ভাবলেন,
তারপর কঠিন সিদ্ধান্ত নিলেন। ছেলের পেছনে তিনি গোয়েন্দা লাগাবেন, হোক সেটা অনৈতিক, দৃষ্টিকটু, তবুও গোয়েন্দা তিনি লাগাবেনই। প্রয়োজনে নিজে মাঠে নামবেন। দেয়ালে নিজের বিশালাকা ছবি দেখে পলক অবাক হল। তোপা তখনও তার বুকে লেপ্টে শুয়ে আছে। খোলা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কৃষ্ণময়ী, দেয়ালে আমার ছবি কেন, তাও আবার এত বড়? তোপা হেসে বলল, আপনাকে সারাক্ষণ চোখের সামনে রাখার জন্য। পলক কপালে চুমু দিয়ে বলল, মিস করতে? তোপা আরও একটু আঁকড়ে ধরে বলল, খুব। পলক কিছু বলল না। তোপা পুনরায় বলল, শুধু মিস করার জন্য নয়, আমি চাই আমাদের সন্তান আপনার মতো হোক। লোকে বলে যাকে বেশি বেশি দেখবে সন্তান তার মতো হয়। আপনাকে তো এতদিন দেখতেই পাইনি, তাই এই ব্যবস্থা। পলক ভ্রু কুঁচকে বলল, আমার মতো কেন হবে? আমি চাই আমাদের সন্তান তোমার মতো হোক, শান্ত, নম্র, ভদ্র, দেখতে একদম তোমার মতো মায়াবী। তোপা মৃদুস্বরে বলল, না, আমার মতো চাই না। আমি চাই না আমার সন্তানদেরও গায়ের রং নিয়ে কথা শুনতে হোক। আমি ভাগ্যবতী তাই আপনি এসেছেন আমার জীবনে স্বর্গীয় দূত হয়ে। কিন্তু এই নিষ্ঠুর পৃথিবীতে আরেকটা পলক তাজোয়ার নেই। তাহলে কে নেবে আমার সন্তানের দায়িত্ব? পলক কিছু বলল না, কেবল আষ্টেপিষ্টে জড়িয়ে নিল বুকের গভীরে। তোপা মোবাইল স্ক্রিনে তাকিয়ে অনলাইনে কিছু ক্লাস ঘাটাঘাটি করছে। পলক অফিসের জন্য বেরিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। তোপাকে নিজ হাতে খাইয়ে, চুল চিরুনি করে বিনুনি করে দিয়ে গেছে। যাওয়ার আগে বারংবার সাবধানে চলাচল করতে বলে গেছে। সন্ধ্যায় আসার প্রতিজ্ঞা করে তবেই বেরিয়েছে। ডোরবেলের আওয়াজ পেয়ে আস্তে ধীরে হেঁটে দরজা খুলে দিল তোপা। দরজার ওপারে পায়েল দাঁড়ানো। তোপা হঠাৎ প্রিয় মানুষটাকে নিজ গৃহে দেখে ভীষণ খুশি হল। মৃদু হেসে বলল, আন্টি আপনি, ভেতরে আসুন প্লিজ। পায়েল আশা করেনি তোপাকে এখানে। মাথা বাম পাশে ফিরিয়ে অদূরেই জলজল করতে থাকা তাজমহল লেখাটায় চোখ বুলাল। না, ভুল হয়নি তার, এটাই তার ছেলের নামে কেনা ফ্ল্যাট। এখানেই সে থাকে দিনের পর দিন। পায়েল বিনা বাক্যে রুমে প্রবেশ করলেন। দেয়ালে টাঙানো বিশালাকৃতির ছবিটি দেখে তোপার দিকে তাকালেন। এবার ভালো করে খেয়াল করলেন। এতক্ষণ ঝোঁকের বসে তোপার মুখটা দেখলেও এখন পুরো শরীরের দিকে নজর গেল। মুহূর্তেই মেরুদণ্ড বেয়ে শীতল রক্তস্রোত নেমে গেল তার। দেয়ালের দিকে তাকিয়ে বললেন, উনি পলক তাজোয়ার না? তোপা মৃদুস্বরে বলল, জি। আপনি চিনেন? পায়েল দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, বহু বছর ধরে। পলক কি হয় তোমার? আমার স্বামী। পায়েল চমকাতেও ভুলে গেলেন। মলিন কণ্ঠে বললেন, আমার নাম জানো? তোপা মনে করার চেষ্টা করে বলল, ঠিক মনে পড়ছে না আন্টি। ভুলে গেছি। পায়েল ঠান্ডা কণ্ঠে বললেন, পায়েল তাজোয়ার, স্বামী রায়হান তাজোয়ার এবং একমাত্র ছেলে পলক তাজোয়ার। এখন আবার তার বউও দেখছি। তিয়াশা তাজোয়ার, রাইট? কদিন পর একটা বাচ্চাও হবে। সে কি তাজোয়ার হবে? নাম ঠিক করেছ? তোপা দু কদম পিছিয়ে গেল। পায়েলের ঠান্ডা কণ্ঠ শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তার। কাপা কাপা গলায় বলল, আন্টি নাম ঠিক করিনি, তবে একজন নয়, দুজন। দুটো নাম ঠিক করতে হবে। পায়েল তোপাকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসে পড়লেন। তোপা আর চোখে একবার তাকিয়ে মনে মনে আল্লাহ নাম জপতে শুরু করল। পায়েল যখন তোপাকে নিয়ে নিজ আলোয় পৌঁছাল তখন ঘড়ির কাঁটা বারটা ছুঁই ছুঁই। সূর্যের তেজ ভুলককে ঝলসে দিতে ব্যস্ত। শরতের স্বচ্ছ নীল আকাশকে ফুরো করে তেজস্বী সূর্য নিজের উত্তাপ ছড়িয়ে চলেছে সর্বত্র। তোপা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। অস্থির অস্থির শরীরে টালমাটাল পায়ে দেয়াল ঘেঁষে দাঁড়াল। পায়েল তোপাকে দু হাতে আগলে নমনীয় গলায় বললেন, খারাপ লাগছে মা? তোপা মৃদু হেসে বলল, একটু অস্থির লাগছে আন্টি। অনেক দিন পর বাইরে বেরিয়েছি তো। এতক্ষণ একসঙ্গে হাঁটিনি অনেক দিন। সেজন্যই হয়তো। একটু বসতে হবে আন্টি। পায়েল বাকি পথটুকু ধরে ধরেই নিয়ে গেল। তোপা সোফায় বসে চেয়ে রইল ঘরটার আনাচে কানাচে। এই তো তার সংসার, তার পরিবার। আনন্দে চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস ছাড়ল সে। কিতকাল পর ধীর পায়ে এগিয়ে এলেন রায়হান তাজোয়ার। পায়েল ডেকে এনেছেন তাকে। তোপাকে দেখে ভ্রু কুঁচকে তাকালেন পায়েলের দিকে। পায়েল মৃদু স্বরে বলল, ঠিক আছো তুমি? বুকে ব্যথা আছে? রায়হান তাজোয়ার চোখ ছোট ছোট করে তাকালেন। বললেন, ঠিক আছি। কি হয়েছে বলো তো? পায়েল আবারও বললেন, ধাক্কা সহ্য করার ক্ষমতা আছে তো? রায়হান তাজোয়ার মৃদু স্বরে বললেন, পলকের বউ? পায়েল দীর্ঘশ্বাস ফেললেন। তোপা চমকে তাকাল। রায়হান তাজোয়ার মুচকি হেসে তোপাকে কাছে ডাকলেন। তোপা উঠে গিয়ে সামনে দাঁড়াল।
পায়ে হাত দিয়ে সালাম করার জন্য সামান্য নিচু হতেই তোপাকে থামিয়ে দিলেন তিনি। মৃদুস্বরে বললেন, এ অবস্থায় নিচু হতে নেই মা, আর পায়ে হাত দিয়ে সালাম করাটা তো ইসলাম বিরোধী, তাই এগুলোর প্রয়োজন নেই। আমি এমনিতেই প্রাণ ভরে তোমাকে দোয়া করে দিচ্ছি। কিছুক্ষণ থেমে পুনরায় বললেন, বজ্জাতটা কোথায়? কোথা থেকে ধরে আনলে মেয়েটাকে? পায়েল সবটা বললেন। রায়হান তাজওয়ার ভাবুক হলেন। অতঃপর বললেন, ভুল যেহেতু করেই ফেলেছে কিছু তো আর করার নেই। ডাকো তাকে, তাড়াতাড়ি ফিরতে বলো অফিস থেকে। পায়েল তাজওয়ার কঠিন গলায় বললেন, এত সহজে? ওকে তো শাস্তি পেতেই হবে। আগে তিয়াশাকে খুঁজে খুঁজে অস্থির হোক, তবেই না বুঝবে স্ত্রী সন্তানের মূল্য। দিনকে দিন সন্তান ছাড়া থাকতে কেমন লাগে বুঝুক, তারপর সব কথা আলোচনা। তোপা অপরাধী চোখে তাকাল। দিনের পর দিন পলকের বাড়ি না ফেরার দায় নিজের ঘাড়ে টেনে নিল। মাথা নিচু করে ফেলল সে। পায়েল তাজওয়ার তোপার অপরাধী মুখটা পর্যবেক্ষণ করে বললেন, তুমি কি কোনোভাবে পলকের বাড়ি না ফেরার ব্যাপারটা নিয়ে নিজেকে দোষ দিচ্ছ? ভুলেও দিও না, তুমি ওর জীবনে আসার বহুকাল আগে থেকেই ও এমন। তোপা মলিন কণ্ঠে বলল, আমার দোষ তবুও কিছু কম নয় আন্টি। পায়েল তাজওয়ার ফুঁসে ওঠে বললেন, আন্টি কিসের? আমার ছেলেকে বিয়ে করে এই বংশের দুখানা বাতি আনতে চলেছ। এখনও আন্টি বললে আমি মানব কেন? মা বলো। রায়হান তাজওয়ার ফোন কেটে বললেন, আমাকেও বাবা বলো, ছেলে তো আমারও। তোপা অবাক হয়ে তাকালো, এই মানুষগুলো এত ভালো কেন? এদের অবদানেই পলক এত মার্জিত চরিত্রের অধিকারী। হঠাৎ পলকের কথা মনে হতেই মনটা আনচান করতে শুরু করল। পলক নিশ্চয়ই ফোন করে করে অস্থির হয়ে উঠছে। ভুলে ফোনটা টেবিলের উপর ফেলে এসেছে তোপা। মা, আপনার ছেলেকে একবার ফোন করে দেখুন না সে কোথায়। পায়েল তাজওয়ার তোপার মিনমিনে কণ্ঠ শুনে হেসে বললেন, এখন তো অফিসেই থাকবে। এই সময়েও অফিসে থাকে না? অফিসেই থাকে, কিন্তু এতক্ষণে নিশ্চয়ই আমার খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছে। আমি তো ফোন ভুলে ফেলে এসেছি ফ্ল্যাটেই। ফোনে না পেলে হন্যে হয়ে খুঁজে বেরাবে। একটু কল দিন না মা। পায়েল মাথা দুলিয়ে চলে গেলেন ফোন আনতে। পলক অফিসে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই লাগাতার কল দিচ্ছে তোপাকে। প্রথমে ভেবেছে হয়তো শুনতে পায়নি বা ওয়াশরুমে গেছে, কিন্তু আধ ঘণ্টায়ও যখন পেল না তখন কপালে চিন্তার ভাঁজ পড়ল। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ফ্ল্যাটে এসে বাইরে থেকে তালাবদ্ধ পেয়ে কপালের ভাঁজ আরও বেড়ে গেল। সেই সাথে যোগ হল বুকের ভেতরের ধুকবুকানি, হারিয়ে ফেলার ভয়। দরজা খুলে ভেতরে গিয়ে তোপার ফোনের দেখা মিলল বিছানার উপর। একে একে সিজান, প্রান্ত, পৃথা, আয়েশা, মোর্শেদুল হক সবাইকে কল দিল, কিন্তু আশানুরূপ কোনো তথ্যই পেল না। বেরিয়ে এলো ফ্ল্যাট ছেড়ে। এলোমেলো পায়, সতর্ক চোখে খুঁজতে লাগল এদিক ওদিক। ভার্সিটিতে খোঁজ নিতেও ভুলল না, কিন্তু না, কোথাও নেই সে। বেলা তখন 2টোর ঘর পেরিয়ে গেছে। তোপাকে খুঁজে না পেয়ে পাগল পাগল অবস্থা পলকের। হঠাৎ ফোন বেজে উঠল। ভাবল হয়তো তোপার ফোন, কিন্তু মায়ের নাম্বার দেখে শেষ আশাটুকুনো মাঠে মারা গেল। মায়ের ফোন পেয়ে ছোটবেলার মতো আহ্লাদী হয়ে উঠল মন। ফোনটা ধরেই ডুকরে কেঁদে উঠল পলক। ভাঙা ভাঙা গলায় বলল, মা আমি হারিয়ে ফেলেছি ওকে, হারিয়ে ফেলেছি ওদের, সব হারিয়ে গেছে মা। আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আমি বোধহয় মরে যাচ্ছি মা। ওদের ফিরে আসতে বলো না মা। পায়েল তাজওয়ার থমকে গেলেন ছেলের এহেন কণ্ঠ শুনে। বললেন, পলক কোথায় তুমি? বাড়ি এসো এক্ষুনি। পলক কিছু বলল না। বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না সে। তার কৃষ্ণময়ী হারিয়ে যাওয়ার সাথে সাথে তার সত্তাটাও হারিয়ে যাচ্ছে নিজের থেকে। পায়েল পুনরায় বললেন, বাড়ি ফিরে আয় না বাবা। তোর হারিয়ে যাওয়া সম্পদ আমি ফিরিয়ে দেব। সযত্নে রেখেছি আমি, কোনো ক্ষতি হবে না। তুই একবার বাড়ি আয়। পলক কি বুঝল জানে না। হয়তো মায়ের কথা ধরতেই পারল না সে। মস্তিষ্ক কিছুই তো কাজ করছে না তার। অবাধ্য গলায় বলল, আমি যাব না, কোথাও যাব না। আমার কৃষ্ণময়ী না এলে আমি একচুলো নরব না। তুমি পারবে না আমার কৃষ্ণময়ীকে এনে দিতে? পারবে না। আমি যাব না, কিছুতেই না। পায়েল দিশেহারা বোধ করলেন। তার অত শক্তপোক্ত মনের ছেলের এই পরিণতি দেখে চোখ উপচে জল গড়াচ্ছে তার। কঠিন গলায় বললেন, 5 মিনিটের মধ্যে বাড়ি আসবে তুমি, তবেই কৃষ্ণময়ীকে পাবে, নয়তো আমি ওকে ছুতেও দেব না। মনে থাকে যেন। 5 মিনিট। সময় কিন্তু শুরু হয়ে গেছে। দেবদাস সেজে রাস্তায় রাস্তায় না ঘুরে বেরিয়ে বাড়ি এসো। পলক বিশ্বাস করতে পারল না।
তার মা তো কৃষ্ণময়ীকে চেনে না, তবে কি করে ফিরিয়ে দেবে? সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারবে না জানে সে। তবুও অদৃশ্য টানে চলে এলো বাড়িতে। তবে 5 মিনিট পেরিয়ে গেল বহু আগেই। আধ ঘন্টা লাগল তাজমহলে পৌঁছাতে। তোপা সোফায় বসে মূল ফটকের দিকে তাকিয়ে আছে ঠিক আধ ঘন্টা যাবৎ। যখন থেকে পায়েল তাজওয়ার বলেছেন পলক ফিরছে তখন থেকে। পায়েল, রায়হান দম্পতিও বসে আছেন পাশেই। অপেক্ষা করছেন তাদের আসামির। কিছুক্ষণের মধ্যেই দরজা ঠেলে ভেতরে এলো পলক। এলোমেলো পোশাক, চুলগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে কপাল জুড়ে। শার্টের হাতায় মাটি লেগে আছে, প্যান্টেও আলগা মাটির স্তূপ লেগে আছে। তোপা অবাক হয়ে চেয়ে দেখল তার আগাগোড়া গোছানো স্বভাবের পুরুষটিকে। এ কি অবস্থা তার! বিস্মিত নয়নে পরখ করতে করতেই পলক এলোমেলো পায়ে সামনে এসে দাঁড়াল তোপার। দরজা খুলেই সোফায় বসা তোপার উপর নজর পড়ল পলকের। চিন্তিত মুখটি দরজার দিকেই তাকানো ছিল। পলক তখনও বিশ্বাস করতে পারছিল না তার কৃষ্ণময়ী এখানে সুস্থ শরীরে বসে আছে। টালমাটাল পায়ে এগিয়ে এসে দাঁড়াল তোপার মুখোমুখি। মিনিট খানেক দাঁড়িয়ে থেকে আচমকা পা ভেঙে বসে পড়ল তোপার সামনে। মুখ গুজে দিল তোপার কোলে। স্থান, কাল, পাত্র ভুলে ডুকরে কেঁদে উঠল। থেকে থেকে কেঁপে উঠল। তোপা দিকবিদিক শূন্য হয়ে পড়ল মুহূর্তেই। কি করবে না বুঝতে পারল না সে। অসহায় চোখে এদিক ওদিক তাকাল। সামনে শ্বশুর শাশুড়িকে বসে থাকতে দেখে অস্বস্তি তাকে ঘিরে ধরল। হাতটা পলকের মাথায় নিতে চেয়েও নিতে পারছে না সে। তীব্র যন্ত্রণায় হাঁসফাঁস করতে শুরু করল। পায়েল তাজওয়ার তোপার অবস্থা বুঝতে পেরে স্বামীর দিকে তাকিয়ে ইশারায় চলে যাওয়ার জন্য বললেন। এক মুহূর্ত ব্যয় না করে চলে গেলেন দুজনেই। তোপা হাতে ঠেলেও পলকের মুখ তুলতে পারল না। সে তখনও কেঁপে কেঁপে উঠছে। দিশেহারা তোপা নিজেও ফুঁপিয়ে উঠল। মুখ নামিয়ে চেপে ধরল পলকের মাথায়। চুলের উপর দিয়েই এলোমেলো ঠোঁট ছুঁয়ে দিল। আলতো হাতে বিলি কেটে দিতে লাগল। কেটে গেল কিছু সময় এভাবেই। নিজেকে খানিকটা শান্ত করে পলক চোখ মেলে তাকাল। মাথা উঁচু করে তাকাল তোপার মুখের দিকে। এক হাতে মাথা টেনে মুখ বরাবর টেনে এনে গালে কপালে ঠোঁট ছুঁয়ে দিল এলোমেলোভাবে। তোপা চোখ বন্ধ করে স্বামীর করা পাগলামি উপভোগ করল। পলক পুনরায় মুখ গুজে দিল। তবে এবার কোলে নয় পেটে। ঠোঁট ছুঁয়ে দিল বেশ কয়েকবার। তোপা ঠেলে উঠিয়ে দিল। পাশে বসতে ইশারা করল। পলক বিনাবাক্যে বসল পাশের জায়গাটায়। আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল তোপা। বুকে মুখ গুজে বলল, আমি বুঝতে পারিনি তুমি এতটা দিশেহারা হয়ে পড়বে, আমি সত্যিই বুঝতে পারিনি। বুঝতে পারলে আমি আসতাম না এখানে। আমায় মাফ করো, আর এমন কিছু করব না যাতে তুমি এতটা ভেঙে পড়ো। এবারের মতো মাফ করো। বলেই হাতে পিঠের শার্ট আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল তোপা। পলক তোপার মাথায় চুমু দিয়ে মৃদুস্বরে বলল, ফোনটা নিয়ে আসতে পারতে। তোপা কেঁপে উঠছে অনবরত। কাপা কাপা গলায়ই বলল, আমি সত্যিই অনুতপ্ত। বুঝতে পারিনি। পলক মৃদু হেসে বলল, তুমি এখনো আমার ভালোবাসার পরিধি সম্পর্কে অবগত নও তিয়াশা। তুমি কখনোই বুঝতে পারবে না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। কোনো সীমানা নেই এই ভালোবাসার। আমি নিজেও জানি না তোমাকে কেন এতটা ভালোবাসি। তবুও ভালোবাসি। এটা আর আমার কন্ট্রোলে নেই। বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তুমি ছাড়া আমি অচল। আর কখনো এমন বোকামি করো না কৃষ্ণময়ী। এবার হয়তো ফিরে এসেছি সুস্থভাবে। পরের বার হয় পাগল হয়ে ফিরব, নয়তো অ্যাক্সিডেন্টে লাশ হয়ে। তোপা পলকের মুখে হাত চেপে ধরে অসহায় গলায় বলল, মরে যাব আমি। পলক হাত সরিয়ে দিল। বলল, মরা এত সহজ? তোমাকে কোথাও না পেয়ে আমারও মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাচ্ছি। কিন্তু জানো মরণও ধরা দিচ্ছিল না। এত অসহায় আমি কখনো হইনি। বাবা হসপিটালে ছিল তখনও না। কেন জানো? বাবা আমার কাছে ছিল। আমার বিশ্বাস ছিল বাবা সুস্থ হয়ে যাবে। আল্লাহ আমায় ফেরাবে না। কিন্তু তুমি তো আমার কাছ ছাড়াই হয়ে গেলে। তোমাকে না পেলে আমি কি করতাম কৃষ্ণময়ী? রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াতাম। নিজের ভালোবাসা হারানোর অপরাধে অভিযুক্ত হয়ে জীবন্ত বেওয়ারিশ লাশ হয়ে ভেসে বেড়াতাম এখান থেকে ওখানে। তোপা আর কিছু বলল না। কেবল চেয়ে চেয়ে দেখল একজন প্রেমিকের করা পাগলামি। শ্রবণ করল একজন স্বামীর বুকের গভীর হতে নিঃসৃত কিছু অতীব সত্য বলি। পায়েল তাজওয়ার পলকের মুখোমুখি বসে আছেন মিনিট 5 সময় নিয়ে। একটা শব্দ এখন অবধি উচ্চারণ করেননি তিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল পরখ করছেন পলকের মুখাবয়ব। রায়হান তাজওয়ার পাশেই নির্বিকার ভঙ্গিতে বসে আছেন। একমাত্র তোপা ঘুরে ঘুরে তিনজনের মুখ পরিদর্শন করছে।
পলক মৃদু হেসে বলল, মা কি দেখছ এভাবে? পায়েল তাজোয়ার নড়েচড়ে বসলেন, বললেন, অন্যের সন্তান মানুষ করতে গিয়ে নিজের সন্তান মানুষ করতে পারিনি। কথাটা আজ সত্যি প্রমাণ করে দিলে তুমি। পলক চমকাল, পরক্ষণেই নিজেকে সামলে নিল, বলল, আমাকে তোমার অমানুষ মনে হচ্ছে? পায়েল তাজোয়ার বিনা দ্বিধায় বললেন, কোনো সন্দেহ নেই আমার মনে। তুমি দিনে দিনে অমানুষই তৈরি হয়েছ। পলক অবাক হয়ে কেবল একটা শব্দই উচ্চারণ করল, মা। পায়েল তাজোয়ার পুনরায় বললেন, আমি ভাবতে পারছি না আমার ছেলে হয়ে তুমি এত হীন একটা কাজ করলে কি করে। আমাকে বিয়ের কথা জানালে কি আমি দ্বিমত করতাম? উল্টো খুশি হতাম। তিয়াশাকে আমারও পছন্দ ছিল। তিয়াশার বিয়ের কথা শুনে আমার আফসোস হচ্ছিল রীতিমতো। কেন এমন মিষ্টি একটা মেয়ে আমার ছেলের বউ হল না? কিন্তু ততদিনে তুমি বলছিলে তুমি অন্য কাউকে ভালবাসো, তাই আর মাথা ঘামাইনি। কিন্তু তুমি কি করলে, তাকেই বিয়ে করে লুকিয়ে রাখলে আমার থেকে? পলক মাথা নিচু করে ফেলল, তবে মনটা প্রসন্ন হল এটা ভেবে যে মা তার কৃষ্ণময়ীকে পছন্দ করে। কৃষ্ণময়ীর কোনো কষ্ট থাকবে না আর। সত্যি সত্যি একটা পরিবার হলো তার কৃষ্ণময়ীর। তোপা নিচু গলায় বলল, মা উনার দোষ নেই, আমিই বাড়িতে জানাতে বারণ করেছিলাম। তখন তো জানতাম না আপনার কাছে আসতে পারব। জানলে তো তখনই চলে আসতাম। উনাকে বকবেন না প্লিজ। পায়েল তাজোয়ার মৃদু ধমকের সুরে বললেন, তুমি চুপ করো। তুমি ভেবো না তোমাকে কিছু বলতে পারবো না আমি। দোষ করলে দুটোরই কানমলে দেওয়ার ক্ষমতা আমার আছে। তাই চুপচাপ বসে থাকো। তোপা মিয়ে গেল। পলক চোখ দিয়ে আশ্বস্ত করে বলল চুপ থাকতে। পায়েল তাজোয়ার পুনরায় বললেন, এক মুহূর্ত বউকে খুঁজে না পেয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি। কিন্তু ওই অবস্থায় মেয়েটাকে একা বাসায় রাখতে বুক কাঁপল না তোর? সিঙ্গাপুর যাওয়ার পর তিনটে মাসও একা ছিল। ওর কি অবস্থায় কেটেছে তুই জানিস? শুধু ভালোবাসলেই হয় না পলক। দায়িত্ব নিতে জানতে হয়, পালন করতে হয়। ওর খালি বাসায় একটা বিপদ হলে কি করতে পারতিস তুই? একবার আমাদের জানাতে পারতি না? আমাদের কি কোনো অধিকার নেই জানার? পলক এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, এত রাগ করে না শোনা মা আমার। আমি জানাতে চেয়েছিলাম। যেদিন জানতে পারলাম সেদিন রাতেই বাবাকে হসপিটালে ভর্তি করতে হলো। তারপর কি করে জানাতাম ওই অবস্থায়? এবারের মতো মাফ করো মা। আর হবে না। পায়েল তাজোয়ার চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন, আর হবে না মানে? আবার বিয়ে করবি তুই? তিয়াশা তোমার বর, কিন্তু তোমাকে ধোকা দিয়ে আবার বিয়ে করার পায়তারা করছে। এখনই শক্ত হাতে ধরো। একে বিশ্বাস নেই। এই ছেলেকে আমি হারে হারে চিনি। তোপা খিলখিলিয়ে হেসে উঠল। পলক নির্নিমেষ চেয়ে রইল সেদিকে। পায়েল গলা খাকারি দিয়ে বললেন, ভুল যেহেতু করেই ফেলেছিস, শাস্তি তো পেতেই হবে। আজ থেকে বাবু আসার আগ পর্যন্ত তিয়াশা আমার সাথে থাকবে। পলক, তোপা একসাথে চমকে উঠল। তোপা কিছু না বললেও পলক ভ্রু কুঁচকে বলল, ভুল আমি করেছি। শাস্তি দুজনকে দিচ্ছ কেন? পায়েল ভ্রু কুঁচকে তাকালেন। পলক হেসে বলল, তোমার বৌমাকে জিজ্ঞেস করো তো, আমাকে ছাড়া থাকতে পারবে কিনা। তোপা মাথা নিচু করে ফেলল। পায়েল তা দেখে হেসে বলল, এত মিষ্টি মেয়েটা তোর মতো অসভ্যর ফাঁদে পা দিল কি করে? জাদু টাদু করিসনি তো? পলক ঠোঁট কামড়ে হাসল। জাদু তো কৃষ্ণময়ী করেছে, নইলে তাকে ছাড়া এমন পাগল পাগল লাগে কেন? রায়হান তাজোয়ার পায়েলের দিকে তাকিয়ে বললেন, কেমন মা হয়েছ তুমি? হ্যাঁ, ছেলে বিয়ে করে বাচ্চা হয়ে গেল, তুমি টেরি পেলে না? পায়েল ফুঁসে উঠলেন, বললেন, ভুলে যেও না আমি তোমার সাথে সিঙ্গাপুর গিয়ে পড়েছিলাম, নইলে আগেই বুঝতে পারতাম। রায়হান তাজোয়ার বললেন, তুমি ভুলে যেও না আমি অসুস্থ হয়েছিলাম বলেই তুমি সিঙ্গাপুর যেতে পেরেছ। পায়েল কটমট করে বললেন, তুমি ভুলে যেও না আমি সিঙ্গাপুর এই প্রথম যাইনি, আগেও গিয়েছি। রায়হান হেসে বললেন, ভুলে যেও না আগের বারও আমার সাথেই গিয়েছ তুমি। বলেই পলকের দিকে তাকিয়ে ইশারায় তোপাকে নিয়ে রুমে যেতে বললেন। পলক বাবার ইশারা বুঝতে পেরে হেসে ফেলল। কাল বিলম্ব না করে এক ঝটকায় তোপাকে কোলে তুলে হাঁটা দিল রুমের পথে। পায়েল কিছু বলার আগেই অতিদ্রুত ঘটা এই ঘটনা নজরে এলো তার। স্বামীর দিকে তাকিয়ে বললেন, চালাকি করলে তুমি আমার সাথে? রায়হান তাজোয়ার অমায়িক হেসে বললেন, একটুখানি। পায়েল তাজোয়ারও হেসে ফেললেন। এই তো তার সুখী পরিবার। পরের সময়গুলো কেটে গেল খুব দ্রুত। স্বামী শ্বশুর শাশুড়ির যত্নের সাথে কাটিয়ে দিল বেশ কিছুদিন। তোপা তাজমহলে ফেরার সপ্তাহ খানেকের মাথায় ছোটখাটো অনুষ্ঠান করে সকলকে জানিয়ে দিল তাদের বিয়ের কথা।
সেই অনুষ্ঠানে সামিল হয়েছিল তোপার নিকট আত্মীয়, প্রিয় থেকেও প্রিয় ভাইয়েরা। শাশুড়ি রূপী মায়ের ভালবাসায় তোপার মনে হয় তোপা বুঝি বাপের বাড়ি বেড়াতে এসেছে। ফ্ল্যাটটাকে ইদানিং শ্বশুর বাড়ি মনে হয়। এই সাজানো গোছানো তাজমহলকে মনে হয় বাপের বাড়ি। বিকেলটা কাটে বাগানের ফুলের সমারোহে। পলক তোপার খোলাচুলের ভাজে ভাজে গুজে দেয় সাদা গোলাপ। সাদা কালোর মিশ্রণের মোহনীয় রূপে চোখ ধাঁধিয়ে যায় তার। পরক্ষণেই নিজেকে সামলাতে মুখ ডুবিয়ে দেয় সেই মাদকতা মেশানো কৃষ্ণ বরণ চুলের গভীরে। 9 মাস পূর্ণ হয়ে 10 মাসের 4 দিন। ছিমছাম মেয়েটার গায়ের পর্দে পর্দে পানি, হাত পা ফুলে ঢোল। অল্প কিছু সময় বসে থাকলেই আর নড়াচড়া করতে পারে না। গাল ফুলে চোখ প্রায় দেখাই যায় না। পলক ইদানিং অফিসে যেতে চায় না। সারাক্ষণ ঘাপটি মেরে পড়ে থাকে তোপার আশেপাশে। কিন্তু পায়েল আর তোপার ঘ্যানঘ্যানানিতে বাধ্য হয় অফিসে ছুটতে। পলকের মিটিং পড়েছে আজ। যথারীতি অফিসে এসেছে 10টার আগে। মিটিংয়ের সময় 11টা। নির্দিষ্ট সময়ে মিটিং রুমে ঢুকে ফোন সাইলেন্ট করে রেখেছে। মনোযোগ সহকারে শেষ করল পুরো কাজটা। প্রায় 2 ঘণ্টা মিটিং শেষে ফোনের স্ক্রিনে তাকালো পলক। 52টা মিসড কল, সবগুলো মা বাবা আর প্রান্তর ফোন থেকে। পলক দিশেহারা বোধ করল আবারও। সেদিনের মতো, যেদিন তোপাকে হারিয়ে ফেলেছিল সে। কাপা হাতে মায়ের নাম্বার ডায়াল করল। 2বার রিং হতেই পায়েল তাজওয়ার বললেন, হসপিটালে চলে এসো, তিয়াশার সিজারিয়ান অপারেশন চলছে। পলক নিজের সবটুকু জোর দিয়ে কেবল 3টি শব্দ উচ্চারণ করল, তিয়াশা ঠিক আছে। পায়েল তাজওয়ার আশ্বাস দিয়ে বললেন, চিন্তার কিছু নেই, তুমি তাড়াতাড়ি এসো, কিছুক্ষণেই অপারেশন শেষ হবে। পলক খানিকটা স্বস্তি পেল, তবে শান্তি পেল না। হন্তদন্ত হয়ে ছুটল হসপিটালের দিকে। পলক হসপিটালে পৌঁছেই মায়ের কাছে গিয়ে ধরা গলায় বলল, মা তিয়াশা। পায়েল তাজওয়ার কপট রাগ দেখিয়ে বললেন, এমন ভম ধরে আছিস কেন? বাচ্চা কি তোর বউ একা জন্ম দিচ্ছে? আমরাও জন্ম দিয়েছি। এত কনসার্ন দেখানোর কিছু হয়নি ওকে। সব মায়েরাই সন্তান জন্ম দেয় এভাবেই। সবাই কিন্তু মরে যায় না। তিয়াশারও কিছু হবে না। চুপচাপ বাপ ডাক শোনার জন্য অপেক্ষা কর। ঘ্যান ঘ্যান করলে কানের গোড়ায় দেব একটা। পলক হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এত রিয়েক্ট করার কি হলো? আর এরাই বা এত রিল্যাক্স কি করে? পায়েল তাজওয়ার ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। চিন্তা তারও হচ্ছে, কিন্তু পলককে এই মুহূর্তে না থামালে তার ছেলে যে হসপিটালেই তুলকালাম বাঁধিয়ে ফেলবেন। তাই কোনো রকমে থামিয়েছেন। তবুও মিনিট খানেক পরপরই পলক কিছু বলার চেষ্টা করে। যতবার পলক কিছু বলতে চায় পায়েল ততবার চোখ রাঙানি দিয়ে থামিয়েছে। অবশেষে অপারেশন থিয়েটারের দরজা খুলে বেরিয়ে এলো 2জন নার্স। কোলে 2টো ফুটফুটে শিশু। পলক সবার আগে এগিয়ে গেল। নার্সের দিকে তাকিয়ে বলল, আমার কৃষ্ণময়ী। নার্স বুঝতে না পেরে বলল, পেশেন্ট। পলক মাথা নাড়াল। নার্স হেসে বলল, পেশেন্ট সুস্থ আছে, কিছুক্ষণেই বেডে দেওয়া হবে। এবার সে চোখ মেলে তাকিয়ে দেখল তার ঔরসজাত সন্তানের মুখ। কি মায়া দিয়ে জড়ানো মুখ দুটো। কৃষ্ণময়ীর গর্ভে জন্মেছে বলে এত মায়া? নাকি সব শিশুরাই এমন মায়া নিয়ে জন্মায়? বোধগম্য হল না তার। কেবল যন্ত্রের মতো হাত বাড়িয়ে দিল সামনে। 2 কোলে তুলে নিল 2 জনকে। তাকিয়ে রইল বেশ খানিকটা সময়ে। 2 জনের কপালে চুমু এঁকে দিল। ততক্ষণে বাকি সদস্যরা পলককে ঘিরে ধরেছে। পলকের মুখে তখন সদ্য বাবা হওয়ার আনন্দ ছলকে ছলকে পড়ছে। পলক বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, মা বাবা, কিছু মনে না করলে আমি ওদের আগে সিজান আর প্রান্তের কোলে দেই। সিজান। প্রান্ত অবাক হয়ে তাকাল। রায়হান, পায়েল দুজনে অমায়িক হাসলেন। এতদিনে তোপার অতীতটা তাদের জানা হয়েছে। তোপা নিজের বলে দিয়েছে, তাই তারা আর আপত্তি করলেন না। সিজান। প্রান্তর চোখ চকচক করে উঠল আনন্দে। চোখের কোণে সামান্য জলকণা দেখা গেল কি? একে একে সবার কোলেই পদার্পণ করল সদ্য জন্মানো অতিথি দুটো। তোপার জ্ঞান ফিরেছে কিক্ষণ আগে। চারপাশে নিজের অতীব আপনজনদের দেখতে পেয়ে আনন্দে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। ভাগ্য তার এতই সহায় যে সিজান, প্রান্ত ও কর্মস্থল ছেড়ে বাড়িতে ছিল। তাই তো এত আনন্দের মুহূর্তের সাক্ষী হতে পেরেছে। আয়েশা তোপার হাত মুঠোয় নিয়ে বলল, এই সুখ যেন কখনো শেষ না হয় মা। আল্লাহ তোর ঘর সুখে ভরিয়ে দিক। তোপা তাকিয়ে দেখল তার একলা পৃথিবী আর একলা নেই। মা বাবা না থাকা সত্ত্বেও কত আপনজন তার। এক মুহূর্তের জন্য তার বাবার মুখটা মনে পড়লেও এই সুন্দর সময়টাতে নিজের খারাপ সময়ের স্মৃতি মনে করতে চাইল না। কেবিনের কোথাও পলককে দেখতে না পেয়ে মন খারাপ হল তোপার।
পায়েলের দিকে তাকিয়ে বলল, মা আপনার ছেলে? পায়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, এসেছিল, বাবুদের কোলেও নিল, তারপর আবার কোথায় যেন চলে গেল। তোপা মৃদু অভিমানে চোখ বন্ধ করে ফেলল। প্রায় আধ ঘণ্টা পর তোপার কেবিনে প্রবেশ করল একজন মধ্যবয়স্ক লোক। তোপা চোখ খুলল, সামনে দাঁড়ানো মানুষটার মুখাবয়ব দেখে চমকে উঠল। সামনে আজমল হোসেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোপা অন্য দিকে তাকাল। আজমল হোসেন গুটি গুটি পায়ে এগিয়ে তোপার পাশে বসলেন। মাথা নিচু করেই বললেন, আমাকে ক্ষমা যায় না মা? তোপা কিছু বলল না। আজমল হোসেন পুনরায় বললেন, একবার ক্ষমা করে দে না মা। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তুই তো তোর মায়েরই সন্তান। আমার অস্তিত্বটুকু না হয় নাই ধারণ করলি। তোর মায়ের অস্তিত্বে তো ক্ষমার ঝুলিটা অনেক বড়। সেই অস্তিত্ব ধারণ করেই আমাকে ক্ষমা করে দে না মা। শেষবার। তোপা চোখ মেলে তাকাল। চোখের কোল বেয়ে গড়িয়ে যাওয়া জলটুকু কাপা হাতে মুছে নিল। কঠিন গলায় বলল, করলাম ক্ষমা। আমার ছোটবেলা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন ভয়াবহ অতীতটা মুছে দিতে? বলুন পারবেন? আজমল হোসেন মাথা নিচু করে ফেলল। এহেন সময় কেবিনে প্রবেশ করল পলক। তোপার পাশে দাঁড়িয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, তিয়াশা, ভুল সবাই করে, কেউ বড়, কেউ ছোট। ক্ষমা করা মহৎ। ক্ষমা করা দাও বাবাকে। আমরা ভুল করিনি, নিজেরা কাউকে না জানিয়ে বিয়ে করাটা আমাদের ভুল নয়? এই নিয়ে কেউ প্রশ্ন করেছে? করেনি। হাসিমুখে মেনে নিয়েছে। তাই মনে হয়নি আমরা ভুল করেছি। কিন্তু আমরাও ভুল করেছি। তারা আমাদের হাসিমুখে ক্ষমা করেছে। তোমারও উচিত বাবাকে একবার ক্ষমা করে দেওয়া। তিনি অনুতপ্ত। তিনি প্রস্তুত নিজের ভুলের মাসুল গুনতে। তোমার উচিত ক্ষমা করে দেওয়া। আজমল হোসেন মাথা নিচু করেই উদ্যত হলেন কেবিন ছাড়তে। তোপা নিজের সাথে যুদ্ধ করে কাপা কাপা গলায় বলল, বাবা। আজমল হোসেন থমকে দাঁড়ালেন। তোপা পুনরায় বলল, আমি পরিবার পাইনি, কিন্তু আমি চাই আমার সন্তানেরা সুস্থ জীবন পাক। পলক 5 মিনিট যাবৎ এটা সেটা বলছে তোপার সাথে। কিন্তু তোপা নির্বিকার। কথা বলবে না সে পলকের সাথে। কড়া অভিমান হয়েছে তার। কেন সময়ে আসল না সে? কেন এসেও তার সাথে দেখা না করে চলে গেল? পলক বুঝতে পারল তোপার অভিমান। উঠে দাঁড়িয়ে হাতে কান ধরে বলল, কতবার উঠবস করব? কতবার উঠবস করলে আমার কৃষ্ণময়ীর অভিমান কমবে? সে একটু ভালোবাসবে আমাকে। তোপা ঠোঁট টিপে হেসে বলল, কান ধরলে হবে না, ও আদা করতে হবে। পলক বসল। তোপার হাত ধরে বলল, বলো কি ও আদা করতে হবে? আজ তোমার জন্য জানটাও হাজির। সারা জীবন আমাদের পাশে থাকার ওয়াদা। কঠিন বিপদেও পাশে থেকে সাহস দেওয়ার ওয়াদা। তীব্র ঝড়ের রাতে গভীর ভালবাসার বুকে আগলে রাখার ওয়াদা। বুড়ো বয়সে আমার লাঠি হওয়ার ওয়াদা। সাদা চুলগুলো কাপা হাতে চিরুনি করে বিনুনি করে দেওয়ার ওয়াদা। তখন সাদা নয় কালো গোলাপ লাগিয়ে দেওয়ার ওয়াদা। সবচেয়ে বড় ওয়াদা, আমাকে ছেড়ে কখনো কোথাও চলে না যাওয়ার ওয়াদা। পলক অপলক নয়নে তাকিয়ে রইল সদ্য তার সন্তানের মা হওয়া মেয়েটির মুখের দিকে। আমি ওয়াদা করছি সবগুলো কথার। তার সাথে আরও ওয়াদা করছি সারাজীবন আদরের চাদরে মুড়িয়ে রাখার ওয়াদা। ভালোবেসে আগলে রাখার ওয়াদা। আমাদের সন্তানদের নিয়ে ভালো থাকার ওয়াদা। তোপা মৃদু হাসল। সাথে হাসল চোখ দুটো। পলক উঠে গিয়ে একে একে 2 সন্তানকে কোলে তুলে দিল তোপার। একজনের কপালে চুমু একে দিয়ে বলল, এটা আমার পালকি। অন্য জনের কপালে চুমু দিয়ে বলল, এটা আমার তিলক। তোপা ঠোঁট প্রসারিত করে হাসল। পলক তোপার কপালেও ঠোঁট ছুঁয়ে দিল। বলল, এটা আমার কৃষ্ণময়ী, আমার অক্সিজেন, আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার বেঁচে থাকার অবলম্বন। তোপাও পিছিয়ে রইল না। পলকের এগিয়ে রাখা গালে ঠোঁট ছুঁয়ে বলল, আমাদের ভালো থাকার ঔষধ। আমরা 3 জনে তোমাকে খুব 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 ভালোবাসি পলক। পলক ঠোঁট বাঁকিয়ে হাসল। তোপার শুষ্ক ঠোঁটের ফাঁকে নিজের ওষ্ঠাধর ছুঁয়ে প্রেমের উষ্ণতা ছড়িয়ে দিল সারা অঙ্গে। তোপা মাথা কাত করে অন্য দিকে তাকাল। লজ্জায় গাল গরম হয়ে উঠল। ঠোঁটের কোণে শোভা পেল লাজুক হাসি। পলক অপলক চেয়ে রইল তোপার লাজে রাঙা মুখপানে। নিম্ন অথচ হৃদয় কাঁপানো গলায় বলল, কৃষ্ণময়ীর _ অলঙ্কার লাজুকলতা অভিমান নয়। সমাপ্ত।